আমাদের দেশের অবস্থা নিয়েও বিশেষ করে জ্বালানি সেক্টর নিয়েও আলোচনা চলছে যে সেই বিষয়টি আমদানি রপ্তানিরও কিছু বিষয় আছে। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই ৭ দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত ২০২৪-২৫ অর্থবছরে এসব দেশ থেকে প্রায় $৬০০ কোটি পণ্য আমদানি হয়েছে। একই সময়ে রপ্তানি হয়েছে প্রায় $৭৫ কোটি পণ্য। আমরা দেখছি যে এই অবস্থা দীর্ঘায়িত হলে আসলে একটি প্রভাব নিশ্চয়ই আমাদের দেশের জ্বালানি সেক্টরে পড়তে পারে। আপনার কাছে কি মনে হয় আসলে এই অবস্থা চলতে থাকলে সেটি আমরা কিভাবে মোকাবেলা করা সম্ভব? আসলে এটা একটি বিপজ্জনক বিষয়। আমাদের জ্বালানি তেল কেনার তো কোনো বিকল্প খুব একটা বিশেষ কিছু নেই, যদিও এখন শুনতেছি হচ্ছে সরকার নাকি বিকল্প রাস্তা দেখার চেষ্টা করছে আর কি। তো সেটা যুক্তরাষ্ট্রের কাছে আজকে বললো যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি নেওয়ার চেষ্টা করছে। সেটা নিলে পরে কি খরচ কমবে, না নিলে খরচ আরো বাড়বে? খরচ হলো বাড়বে, ঠিক আছে, অনেক অনেক খরচ বাড়বে। তো তাহলে তার ইম্প্যাক্ট কি দাঁড়াচ্ছে? তবে সোজাসাপটা কথা, যেখান থেকে তেল নেন এই ঘটনায় কিন্তু বিশ্ববাজারে তেলের দাম গ্যাস দুটোই বেড়ে যাবে, বেড়ে গেছে, আরো বাড়বে। ঠিক আছে, যুদ্ধ শেষ হয়ে গেল কিন্তু এটা ধম করে নামবে না। ঠিক আছে, আমাদের এখানে তো নামেই না, আমাদের নামবে না, বিশ্ববাজারেও তেলের দাম মানবে না। বিশ্ববাজারে তেলের দাম কমে গেল, আমার দেশের তেলের দাম বেড়ে থাকে, অতীতে আমরা দেখেছি। তাহলে এটা কি প্রভাব পড়তেছে আমাদের জীবনে, কি প্রভাব পড়বে এই যুদ্ধের? আমাদের যুদ্ধের প্রভাবটা আমার মনে হয় খুব মারাত্মকভাবেই পড়বে, কয়েকটা জায়গা থেকে পড়বে। তার মধ্যে প্রথম একটি জায়গা যেটা হচ্ছে যে আপনারা আলাপ করলেন যে হচ্ছে তেলের দাম, সাথে সাথে এলপিজির দাম। আর এলপিজি তেলের দাম কমে যখন হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে, এর সাথে সাথে যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতের দামটাও বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে আমাদের হচ্ছে যে বিগত দশক ধরে যেভাবে করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেইখানে বিদ্যুৎ উৎপাদিত হয় তেল দিয়ে, বিদ্যুৎ উৎপাদন হয় এলপিজি দিয়ে, গ্যাস দিয়ে। এই গ্যাসের উপর নির্ভর করা উৎপাদন পদ্ধতিতে যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ফলে যখন দুটোর দাম বেড়ে যাবে তখন বিদ্যুতের দাম অনেক বেশি বেড়ে যাবে। এমনকি বিদ্যুৎ উৎপাদন করবার জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত থাকবে কিনা, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কারণ এরকম নানা ক্ষেত্রে বিদ্যুতের কিন্তু অনেক বকেয়া বিল রয়েছে বাংলাদেশে। এই বকেয়া বিলের মধ্যে দিয়ে যে সিচুয়েশনটা তৈরি হবে আর কি, এমনি রাষ্ট্র হিসেবে এক ধরনের ঋণ খেলাপি হয়ে গেছে বাংলাদেশ। এরকম একটা সিচুয়েশনে তাহলে বিদ্যুৎ সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, অর্থাৎ হচ্ছে আমাদের এটা মাত্র হচ্ছে অল্প কয়েকদিন হলো নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করলো, সেই সরকার কিন্তু মারাত্মক রকমের চ্যালেঞ্জের মুখে পড়ে গেল আর কি, মারাত্মক রকম চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এখন সেটাকে কতটা বিকল্প ব্যবস্থা হবে? বিকল্প ব্যবস্থা আমেরিকাতেও হবে, বিকল্প আরেকটা ব্যবস্থা করা যেতে পারে, উত্তর পশ্চিম থেকেও নিয়ে আসা যেতে পারে। রাশিয়ার তেল ভারত কেনে কিন্তু, ঠিক আছে, ওদের থেকেও আমরা তেল কিনতে পারি এবং ওই তেলের দাম অনেক কম। ওই আমেরিকা যে তেল দেবে তার চেয়ে অনেক কম রাশিয়ার তেল। তো রাশিয়ার তেল আমরা কেন কিনবো না? নাকি কেনার স্বাধীনতাটা ওই গোপন একটা কি চুক্তি হয়েছে, সেই জন্য আমরা সেই চুক্তি নিয়ে আসলে কথা বলতে যাচ্ছিলাম, বিসর্জিত হয়ে গেছি, মুহূর্তে চলে আসছে। এই চুক্তি আসলে কিভাবে দেখছেন? আজকে এটি নিয়ে কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী, তিনি বলছেন যে এটি নেতিবাচক কিছু না। খুব সংক্ষেপে, যতই বলুন নেতিবাচক না, যতই বলেন দেশের স্বার্থে, যতই বলেন বাংলাদেশের স্বার্থে বা সবার আগে বাংলাদেশ, এই জায়গাটায় এসে সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে তারা অ্যাবান্ডেন করে দিল। এই জায়গাটা সবার আগে বাংলাদেশ হয়নি। আপনি তো অন্য জায়গা থেকে জ্বালানি কিনতে পারতেছেন না। পারতেছি না, তার মানে বুঝে আপনি বলছেন এই যে চুক্তির যে মারাত্মক, ঠিক এই যে ঘটনাটা ঘটে গেল, এই যে প্রপঞ্চের মধ্যে আমরা প্রবেশ করলাম, ঠিক আছে, এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এই যে বিভিন্ন তেল ক্ষেত্রে তো অন্য জায়গা থেকে আনতে পারবেন, আপনাকে যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে, এখনো যুক্তরাষ্ট্র থেকে আমার আনতে হবে, বেশি টাকা দামে আমার আনতে হবে, আমি কম টাকার গ্যাস কিনতে পারবো না, কম টাকার তেল কিনতে পারবো না, আনলে আপনার চুক্তি বাতিল, ঠিক আছে, চুক্তি বাতিল হয়ে যাবে। ফলে আমার মনে হয় ব্যাপারে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকারকে ভাবতে হবে। একটা নন ইলেক্টেড, অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের করে দেওয়া ওই দাসখত আমার নির্বাচিত সরকার কেন হচ্ছে গিয়ে অগ্রসর করবে? এই ক্ষেত্রে একটু সাহসের সাথে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হতে পারে দেশের স্বার্থে, নাহলে তো মহাবিপদ। ঠিক আছে, প্রাইস হাইক হয়ে কোথায় উঠে যাবে, তো সেটা কিভাবে আপনি সামাল দেবেন? জি, আমি শেষ করব, আমি হুমায়ুন কবিরকে দিয়ে শেষ করতে চাই। আপনি আসলে এই চুক্তির বিষয় নিয়ে কিভাবে দেখছেন? এটি আমাদের জন্য কতটা নেতিবাচক বা কতটা ইতিবাচক? এই চুক্তিটা, কারণ এই চুক্তি সম্পন্ন হওয়ার আগে
অগাস্টে নীতিগত গত বছর অগাস্টে কিন্তু আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নেই যে আমরা এই ট্যারিফ চুক্তি করব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তখনই আলাপ আলোচনায় এটা সিদ্ধান্ত হয়। তারপরে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এটা স্বাক্ষর হয়। এতদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি, কারণ ওর মধ্যে একটা নন ডিসক্লোজার ক্লজ থাকার ফলে বাংলাদেশ সরকার, তখন অন্তর্বর্তী সরকার, বলেছে যে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো না। এখন কথা হলো চুক্তিতে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা ওদের কাছ থেকে আমদানি রফতানি সেটা নিয়ে আমি ধরে নিলাম যে আমরা বাংলাদেশে মূলত আমরা এখানে ফোকাস করেছি যে 20% থেকে 19% নামিয়েছে ট্যারিফ। এটা নিয়ে আমরা বেশি আলাপ আলোচনা করেছি। কিন্তু এই 19 থেকে 20%-এর পাশাপাশি যেগুলি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য রফতানির জন্য যেসব আধা শুল্ক অশুল্ক বাধা আছে সেগুলো আমাদেরকে মানে তুলতে হবে, বা আমরা তোলার জন্য এখানে রাজি হয়েছি, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু জিনিস আমদানি করতে মানে স্বীকার করে নিয়েছি, আমদানি করব। বোয়িং কিনছি, তুলা কিনবো, ইত্যাদি ইত্যাদি। থার্ড যেটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত 2টা জায়গাতে আমরা কিন্তু আটকে গেছি। একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের উপর স্যাংশন দেয়, আমাকে সেই স্যাংশনের সাথে থাকতে হবে। তার অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির সাথে আমিও এখন সেই পলিসির অন্তর্ভুক্ত হয়ে গেছি, হুইচ ইজ ডেঞ্জারাস। এটা একটু বিপজ্জনক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আছে, বৈশ্বিক স্বার্থ আছে, তারা বিভিন্ন দেশের তাদের বড়, আমরা তো সেইভাবে দেখি না পৃথিবীটাকে, আমাদের সেই সক্ষমতাও নাই। তবে এটা একটা জটিলতা। তৃতীয় আরেকটা জটিলতা, লাস্ট যে জটিলতাটা, এটা হচ্ছে যে নন মার্কেট ইকোনমির সাথে আপনি যদি করতে যান, মানে চুক্তি করতে চান বা ব্যবসা বাণিজ্য করতে চান, সেটাও আপনার জটিলতা। এটা থার্ড পার্টি একটা প্রবলেম আপনার জন্য তৈরি করবে। এখন আমরা আমাদের অর্থনীতিটাই এমনভাবে দাঁড়িয়ে আছে, আমি চীন থেকে কাঁচামাল আমদানি করি, ভারত থেকে কাঁচামাল আমদানি করি, এখানে মূল্য সংযোজন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নে পাঠাই। এখন আমি যদি কাঁচামাল চীন থেকে না আনতে পারি, তো আমি পাঠাবো কী জিনিস আমাকে বলেন। এবং শুধু আমি না, পৃথিবীর সব দেশ চীন থেকে কাঁচামাল আমদানি করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর $687 বিলিয়ন আমদানি করেছে চীনের কাছ থেকে। তো আমি যদি চীনের কাছ থেকে আমদানি করতে প্রতিবন্ধকতার মধ্যে পড়ি, তাহলে আমি গরিব দেশ, আমার আনা নেয়ার মধ্যেই আমি কোনো রকম টিকে থাকি, তো আমার জন্য তো বিরাট জটিলতা হবে। এবং এই বিষয়টা নিয়ে নন ডিসক্লোজার থাকার পরেও আমি যেটা মনে করি, যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ আলোচনাটা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা ডিসক্লোজ করা হয়েছে, আমরা যতদূর জানি, যে আমরা তাদের একটা ওয়েবসাইটে দেখেছিলাম যে 32 পৃষ্ঠার একটি চুক্তিটি তারা প্রকাশ করেছেন। রাইট, সেটা আমরা নন ডিসক্লোজার মানে হচ্ছে যে আমরা স্পেসিফিক বলবো না যে এটাতে আমি এগ্রি করছি, কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে তো কী করা উচিত এটা নিয়ে তো আলাপ আলোচনাটা করা যেত, কিন্তু সেটা সরকার করেনি। না করার ফলে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। এখন একটা সুযোগ আপনার আছে, আমি জানি না এই সুযোগটা সরকার ব্যবহার করবে কি না। সুপ্রিম কোর্ট, ওদের সুপ্রিম কোর্ট গত 3-4 দিন আগে এই যে নীতিমালার আলোকে এই ট্যারিফগুলো দেয়া হয়েছিল, এই নীতিমালাটি বাতিল করে দিয়েছে। তার অর্থ হচ্ছে যে আমার চুক্তিটা কিন্তু এই নীতিমালার আওতার মধ্যেই করা। আমি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইচ্ছা করে চাইতে পারি আমরা এটা রিভিউ করি, রিকনসিডার করি, এটা কিন্তু আমি চাইতে পারি। এবং সেই রিকনসিডারেশনে গিয়ে ট্যারিফের ব্যাপারে আমরা এখন তো 19 আর 20% নাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন 10% দেবেন, আগে যা ছিল তার উপর 10%, তার উপর আরও 5%। তার অর্থ দাঁড়াবে আমরা গিয়ে 30%-এ দাঁড়াবো। তো এটা আমার কিছু করার মানে এই মুহূর্তে করার থাকবে না। কিন্তু অন্যান্য যেসব ক্লজগুলো আছে, যেগুলো আমার হাত পা বেঁধে দেওয়ার মতো আছে, সেগুলো নিয়ে আমার ধারণা আমরা পুনর্বিবেচনার একটা সুযোগ আছে। যদি সরকারের মধ্যে সে বলিষ্ঠতা থাকে, তবেই তারা সেটা করতে পারবে। জি, আপনি চমৎকার বলেছেন যে আসলে পুনর্বিবেচনার সুযোগ এখনো আছে, সবকিছু শেষ হয়ে যায়নি।